আমার নাভির নিচে সুরসুরি লাগছে। প্রেমিকার নাভিতে হাত বুলাতে বুলাতে নিচের দিকে যাচ্ছে। সে লম্বা হয়ে শুয়ে আছে। রাত 1:35। পুরো বাসা ফাঁকা। আব্বু আম্মু ঝগড়া বাঁধিয়েছিল। আম্মু রাগ করে বাপের বাড়ি চলে যায়। আব্বু আজ সন্ধ্যায় গেছে আম্মুকে আনতে, কিন্তু নানিরা আব্বুকে আজ রেখে দিয়েছে। কাল সকালে দুজনে ফিরবে। পুরো বাড়িতে আমি একা। হঠাৎ দেখে আমার প্রেমিকা তাসকিয়া কলিং বেল বাজায়। তাকে ফোনে বলেছিলাম সব, কিন্তু সে বাড়িতে চলে আসবে তাকে জানতো। আমিও বাধা দিইনি। কেন দিব? আজকে তাকে চিবিয়ে খাবো। এখন রাত কয়টা বাজে তা তো বললামই আগে। প্রেমিকার নাভিতে হাত বোলাতে বোলাতে নিচের দিকে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার, কিন্তু চাঁদের আলোয় রোমান্টিক একটা দৃশ্য আমার রুমে ছড়িয়ে পড়ে। হাত নাভির 1 ইঞ্চি নিচে নিয়ে নাকটা ওর পেটে নিলাম। মনোমুগ্ধ হয়ে ঘ্রাণ নিচ্ছে ওর। সে আমার মাথা চেপে ধরে ওর পেটে। আমি নাভিতে চুম্বন এঁকে দিচ্ছে। কি মধুময় অনুভূতি। হঠাৎ আকাশে মেঘের গর্জন শুনতে পেলাম। বৃষ্টি আসবে মনে হচ্ছে। এ দেখছি কি যেন না চাইতে কি যেন পেয়ে গেলাম। বৃষ্টির মধ্যে আমার রোমান্স আরো কড়া হতে যাচ্ছে। ঠান্ডা শীতল বাতাস জানালা বেয়ে আমার রুমে ছোটাছুটি করছে। আমি ঠান্ডার মাঝে গরম হওয়ার জন্য গেঞ্জি খুলে ফেলি। দুষ্টু মাইন্ড আপনার, বলার সাথে সাথে কল্পনা করেন। হ্যাঁ, খালি গায়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওরও সব খুলে ফেলে। কোথায় কোথায় যে হাত দিচ্ছে তা আপনি বুঝে নেন। কিন্তু এরকম কতক্ষণ? আমাকে এখন মূল পজিশনে যেতে হবে। অন্যান্য দাম্পত্যের মতো আমরা একেবারেই খালি দেহে চলে গেলাম। আমার খাটে শব্দ করছে। রুমের যেন ঝড় শুরু হলো। মেতে উঠে দুজনেই এক অজানা সুখের শব্দে। এমন শব্দ আমেরিকান ওয়েবসাইটের ভিডিওতে শোনা যায়। রাত 4টা বেজে গেল। সেও ক্লান্ত, সাথে আমিও। তাসকিয়া মৃদু হেসে বলল, আমি যাই। কোথায় বাবু? ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসো। আচ্ছা সোনা। আমি বিছানায় শুয়ে আছি। তাসকিয়ার বের হবার অপেক্ষা করছে। সারা রাত কি যুদ্ধটাই না করলাম। উফ, লাইফে এই মুহূর্তটাকে উপভোগ করা যে এত মজার হবে ভাবিনি। নিজেকে বীর পুরুষ বলে মনে হচ্ছে, কারণ সে তৃপ্তি পেয়েছে। অদ্ভুত কাণ্ড। তাসকিয়া ওয়াশরুমে ঢোকার 3 সেকেন্ড পরে আমার নাম্বারে একটা কল আসে, তাও তাসকিয়ার নাম্বার থেকে। আমি বেকুব হয়ে গেলাম। ও তো মাত্র ওয়াশরুমে গেল। কল রিসিভ করতে তাসকিয়া ওপাশ থেকে বলল, হ্যালো, তোমার কি হয়েছে রিয়াজ? সারা রাত ফোন অফ ছিল কেন? আমি কয়টা কল দিছি হিসেব আছে? আব্বুর নাম্বারে কল দিছিলাম রাত 2টায়। আব্বু বলল তুমি বাসায় একা আছো, কিন্তু আমার কল কেন ধরলে না? ওর কথাগুলো আমার কান দিয়ে সুন্দর মতো ঢুকলেও অন্য কান দিয়ে আগুন হয়ে বের হচ্ছে। তাসকিয়া বাড়িতে থাকলে এটাকে তাসকিয়াকে কি জবাব দিব? হাবলা হয়ে ফোনটা পেছানো রেখে আমি ওয়াশরুমের সামনে যাই। দরজা খুলতেই দেখে ভেতরে একটা বিড়াল চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার দিতেই বিড়ালটা চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। এরপর আর কি, মুভির কাহিনীর মতো জ্ঞান হারে ওখানে, প্যান্ট ছাড়া। এলোপথের এই কলিং বেলের শব্দে হুশ আসে আমার। লাভ দিয়ে ওঠে। অগোছালো রুম আমার। প্যান্ট এক জায়গায়, শার্ট এক জায়গায়, আর শর্টসটা অন্য জায়গায়। তাড়াহুড়ো করে লুঙ্গিটা পরলাম। এরপর দরজা আটকে সোজা নিচে নেমে এলাম। নিশ্চয়ই আব্বু আম্মু চলে এসেছে। দরজার সামনে এসে দরজা খুলতে দেখে তাসকিয়া আম্মু আম্মু 3 জনেই দাঁড়িয়ে আছে। আমার দিকে এমনভাবে মুখ করে আছে যেন চিড়িয়াখানার প্রাণী দেখছেন ওনারা। আমি আমতা আমতা করে বললাম, এমন করে কি দেখছো সবাই? আমি রিয়াজ। সেই 20 মিনিটের বেশি হবে বেল বাজিয়ে যাচ্ছি আমরা। তোমার দরজা খোলার নামই নেই। কল দিচ্ছি ধরতেছো না। হয়েছে কি তোমার? কি করতেছিলে? তাসকিয়ার কথা শেষ না হতে আব্বু বলল, এক রাত বাসা ছিলাম না বলে মদ এনে খেয়েছিস নাকি? মানে একা ছেড়ে দিলে আকাশে উঠতে মন চায়? চোখ মুখে আমার গাঁজা খোদের মতো হলো কেমন করে এক রাতেই? আব্বুটার ফাঁকে এবার আম্মুর কবিতা শুরু। তুই তো আমারে একটুও ভালোবাসিস না। কত চিন্তা করছিলাম, তোর কিছু হইলে আমরা কি নিয়ে বাঁচমু? আমাদের কথা একটুও কি ভাবিস না তুই? কথা বলতে বলতে আম্মু দিল কান্না করে। আর আমার অবস্থা তখন কেমন বুঝতেই পারছেন। সারা রাত গেল এক অমায়িক ঝড়, যে ঝড়ে আমি হয়ে আছে অমায়িক বোকাশোকা। ওদের কথা শুনে আমি আমার বাংলা ভাষাটাও ভুলে গেলাম। উত্তর কি দিব? দেওয়ার মতো কিছু হয়নি। যা হয়েছে তা বললে বিশ্বাস তো করবেই না।
উল্টো মিথ্যে কথা বলতেছি বলে আর কয়েকটি রচনা উপস্থাপন করবে। লুঙ্গিটা হাত দিয়ে ধরে হাবড়ার মতো ওদের দিকে তাকিয়ে আছে। আর কি বা করার আমার। হুট করে সবাই আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। আম্মু সোফায় গিয়ে বসে। আব্বু আর তাসকিয়া পুরো বাসা এমনভাবে দেখছে যেন আমি কোটি কোটি ডলার রাতে চুরি করে এনে দেয়ালের চিপা চাপে লুকিয়ে রেখেছে। হঠাৎ তাসকিয়া আব্বুকে বলল, আঙ্কেল, আমি নিশ্চিত রিয়াজের রুমে গেলে কোনো ক্লু পাওয়া যাবে, চলুন রুমে। কথাটা শুনতেই আমার মাথায় 1.5 ইঞ্চি টাইপের একটা ধাক্কা লাগে। ওর রুমে গেলে জামা কাপড় অমন দেখলে নিশ্চিত আরো বড় কোনো ঘটনা সাজাবে। রাতে তখন প্রোটেকশন লাগিয়েছিলাম নাকি তাও মনে নেই। যদি লাগাই তবে তো নিশ্চিত ওটা ফ্লোরে থাকবে। সর্বনাশ, এতে রুমে যেতে দেওয়া যাবে না, ভুলেও না। আমি এবার মুখ উজ্জ্বল করে একটা ভেটকি দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁত কেলিয়ে কেলিয়ে বলতে লাগলাম, দেখো তাজু, রুমে কেন যাবে? এসেছো, বসো, নাস্তা খাও, এরপর আস্তে ধীরে চেক করবে। উফ, তোমার কপালে ঘাম জমেছে, কত গরম লাগছে তোমার। সোফায় বসো, আম্মুর সাথে আমি বাতাস করে দিচ্ছি। তাজকি আমার কথা শুনে ভ্রু কুচকে আব্বুকে বলল, দেখেছেন আঙ্কেল, ওর মুখে হালটা দেখুন, ওর মুখের হালটা দেখুন। হাসি আসতেছে না, তবুও জোর করে হেসে যাচ্ছে। আদিক্ষেতাও দেখাচ্ছে। ওর চেহারাটাতে চোরের চেহারার মিল খাচ্ছে। আমি নিশ্চিত রুমে কোনো গড়বড় করে রেখেছে। সব তথ্য রুমে গেলেই পাওয়া যাবে। চলুন আঙ্কেল, ভয় নেই। এই এই দাঁড়াও, তুমি আমার প্রেমিকা নাকি গোয়েন্দা? আমি কিচ্ছু করিনি, কেন আমাকে সন্দেহ করে যাচ্ছ? তুমি আমাকে চেনো না? বলো, আমি অমন ছেলে? আমি কোনো খারাপ কাজ করতে পারি? বলো। ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই। আঙ্কেল চলুন, ওর রুমে যাওয়া যাক। তাসকি আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আব্বু তাসকির সাথে যাচ্ছে। মরণ আমার। বিয়ের আগে আম্মু আব্বুকে পটিয়ে আমার সর্বনাশ করতেছে। বিয়ের পর কপালে কি আছে আল্লাহ জানে। আজ যদি রুমে প্রোটেকশন পায় বিয়েটাও বাতিল হবে মনে হয়। আজ এরা চিন্তা করে কিচ্ছু হবে না, আমি ওদের আটকানোর চেষ্টা করি। আব্বা, এই বলে চিৎকার করে ফ্লোরে পড়ে গেলাম। চোখ অফ করে ফেলেছে। তাসকিয়া ওপর থেকে আওয়াজ দিয়ে বলল, অভিনয় বন্ধ করো, এসব তোমার রোজকার কাণ্ড। লাভ হলো না। আমার শোয়া থেকে উঠে ওদের পেছনেতে লাগলাম। আমি উঠতে উঠতে আব্বু আর তাসকিয়া আমার রুমে চলে গেছে। দরজার বাইরে ব্রেক করি আমি। সামনে আর যাওয়া যাবে না। লুঙ্গি হলো লুঙ্গি, গায়ে গেঞ্জি নদী কি হয়েছে? এক দৌড়ে এখন রনির বাসায় চলে যাব। উল্টো দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আব্বু তাসকিয়াকে বলল, শুধু শুধু তুমি আমার ছেলেটাকে সন্দেহ করছো। দেখেছ কত নিষ্পাপ ছেলে আমার। কথাটা কান খাড়া করে শুনেছে। হঠাৎ আব্বুর রূপ বদলে গেল কিভাবে? এক দৌড়ে আমি আমার রুমে গেলাম। বিশ্বাস করবেন না জানে, তবু বলি আমার বিছানা একদম গোছালো। প্যান্ট শার্ট কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। রুম থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। বেকুব কিভাবে হয়, কাল রাত থেকে টের পাচ্ছে। অদ্ভুত ঘটনা ঘটছে। রুম এত সুন্দর করে সাজালো, কিন্তু কে? আব্বু আর তাসকিয়া আমতামতো করে কি যেন বলতে চাচ্ছিল। আমি বুক ফুলিয়ে নাক বাঁকা করে বলা শুরু করি, চুপ যাও, অনেক হয়েছে। আমার উপর কারো বিশ্বাস নেই। আমি সংসার আর থাকবোই না, বনবাসে চলে যাবো আজে। দেখেছ ছেলেটা কত অভিমান করছে। তুমি মানাও এখন, আমি নিচে গেলাম। এই বলে আব্বু রুম থেকে বের হয়ে গেল। তাসকিয়া ওর ওড়নাটা কচলিয়ে যাচ্ছে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছে। ও চোখ অফ করে ফেলেছে ভয়। আমি ওর পেটে হাত রেখে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দিই। এরপর আরেক হাত দিয়ে ওর ঘাড় ধরি। তাসকিয়া ভয়ে কাঁপাকাঁপি করছে। তখনই আমার কানে স্পষ্ট একটা শব্দ এলো, ছাড় তুই। আমি লাফিয়ে উঠলাম। দেখি তাসকিয়ার চোখ মুখ লাল হয়ে আছে, মুখে রক্তের দাগ, দাঁত সব কালো হয়ে গেছে, চোখ দুটো সাদা হয়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, গলার চামড়াগুলো বড়দের মতো ঝুলে গেছে। আর আমার গলা দিয়ে যে সাউন্ড বের হয় সেটা যেন সাইলেন্ট হয়ে গেছে। আমার মাথা ঝিম ধরে যায়। পেছন সাইড থেকে ছিমছিম করতে করতে চোখ সহ ঘোলা হতে থাকে। তাসকিয়ার এই রূপ আমি আর নিতে পারছি না। ভয় তো পাচ্ছি, সাথে অলৌকিক ঘটনা। আমার পুরো শরীর অবশ হতে থাকে। তাসকিয়া আমার দিকে ভয়ঙ্কর দৃশ্যতে তাকিয়ে আছে। লোড নিতে না পেরে আমি সেখানে পড়ে যাই। ও মা! হ্যাঁ বাবা, আমি আছি তো। আমার বাম পাশে আম্মু আর ডান পাশে আব্বু। বিছানায় শুয়ে আছে আমি, পায়ের দিকে তাসকিয়া বসে আছে। আমি তড়িঘড়ি করে আম্মুকে জড়িয়ে ধরলাম। মা, তাসকিয়া মানুষ নয়, ও ভূত। হ্যাঁ, ভুল কিছু আন্দাজ করেননি। চটটা আমার গালে পড়েছে।
আমি গাল ধরে হাপলা হয়ে আম্মুর দিকে তাকিয়ে আছে। আম্মু রেগে মেগে বলল, পাগল হলি নাকি? তোর আব্বুকে নিয়ে হাজার ঘটনা বল, কিন্তু আমার তাসকিয়া মাকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। আম্মুর কথা শেষ হতে না হতেই তাসকিয়া হুড় হুড় করে কেঁদে দিল। কাঁদছে আর বলছে, দেখেছেন আন্টি, ও সব সময় এমন করে, আমাকে আর ভালো লাগে না ওর। কিছুক্ষণ আগে আমার ঘাড় ধরেছে মারার জন্য, পরে দেখি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন উঠেই বলছে আমি নাকি ভূত। তাসকিয়ার কথা শেষ, আব্বুর কথা শুরু। দেখলি তো রিয়াজ, তোর মা টেনে টুলে আমাকে বাসটা দিল। কেন, আমার সম্বন্ধে কিছু বলার আছে নাকি? আমি কি খারাপ কিছু করি? সব দোষ তোর। তোর জন্য তোর মা সুযোগ পায় আমাকে খোঁচো দেওয়ার জন্য। দেখ, বলে আব্বু নাক বাঁকা করে বের হয়ে যায়। আব্বুর কাহিনী দেখে আম্মু নাক বাঁকা করে রুম ত্যাগ করে। ওদের দুজনের কাহিনী দেখে তাসকিয়াও নাক বাঁকা করে বের হয়ে গেল। আমি অসহায় গালে হাত দিয়ে শুধু দেখিয়ে গেলাম। কি হচ্ছে? মাথায় কেন কান দিয়ে ঢুকতেছে না? কাল রাত থেকে হামলা আসছে। ভূতের সাথে করলাম ফুসতে নষ্টে। ভূতের চেহারা দেখলাম তাসকিয়ার মুখে। শেয়ার করতে গেলে জ্বর খাচ্ছে। আমি আসলে কি হাবলা? ভূতকে আমাকে হাবলা পেয়েছে নাকি? আর তাসকিয়া কি আসলেই ভূত, নাকি ওর মুখে আমি ভূত দেখেছে? নাকি ভূত ওর গায়ে ভর করেছিল? নাকি আমার মাথায় সমস্যা? না 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 না, নিতে পারছি না। আমাকে এখন রহস্য বের করতে হবে, কিন্তু কিভাবে? ডক্টরের কাছে যাব নাকি কবিরাজের কাছে? এই খোদা, আমার এখন কি করণীয়? যা হবার হবে, আমি কবিরাজের কাছেই যাব। ভূত থাকলেও চলে যাবে, আর আমার মাথায় গ্যাসটে না, সরি, সমস্যা থাকলেও নেমে যাবে। কারণ ভূত আছে কিনা সেটা শিওর হলে আমি বাঁচি। বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেলাম। গোসল করছে, আয়নার দিকে তাকালাম। না মানে বিভিন্ন হরর মুভিতে দেখছে আয়নাতে ভূত থাকে, আর এইটাও জানে। আপনিও তেমন কিছু ভাবতেছেন যে এখন কিছু হবে। আপনাকে হাবলা বানিয়ে দিলাম। আমার সাথে কিছু হয়নি। এখন ওয়াশরুম থেকে বের হয়ে নিচে আসে। বাবা, কি ভালো পরিবার আমার, সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে, অথচ আমাকে একবারও ডাকে নেই। আমার ভাবনার মাঝে আম্মু আমাকে দেখে ফেলেছে। আম্মু বলল, কি রে, তোর ক্ষুধা লেগেছে? লাগলে খেয়ে নিতে পারিস। আমার মেজাজ খিটমিটে গরম হয়ে যাচ্ছে। তাসকি আসার পর থেকে এরা যেন রত্ন পেল। আমি যে তাদের ছেলে এটাকে ভুলে যাচ্ছে। যাই হোক, রেগে গেলেন তো হেরে গেলেন। কথাটা মাথায় এনে খাবার টেবিলে বসে কিছু ভাত দিলাম প্লেটে। মাংসের বাটি নিতে যাব, তখনই আম্মু বাটিটা ধরে তাসকিয়ার প্লেটে ঢেলে দিল। এক টুকরো মাংস ছিল। মাংস তো দিয়েছে, আবারও বলে উঠল, রিয়াজ না খেলে কিছু হবে না, কিন্তু তুমি বেশি বেশি খাও। সামনে তোমাদের বিয়ে দেব, পুরো মহল্লার লোক যেন বলে আমার বাসার বউটা সবার থেকে সেরা। আমি কাণ্ড দেখছে আর নিত্য সময়ের মতো হাবলা হচ্ছে। সবাই সেরা বউটাই দেখলো, এদিকে আমি যে সেরা বয়ফ্রেন্ড তার কারণ নজরে লাগে না। দুনিয়া মাদারি হয়ে গেছে। যাই হোক, আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে নিলাম ভাত। তখনই মা বলল, ভাত তো খেয়েছিস পেট ভরে, এইবার থালা বাসনগুলো পরিষ্কার করে ফেল। তুমি আমার পাইছো কি? মাংস সব ওরেই দিলা, কোনো রকমের ডাল ভাত খেলাম, তাও সহ্য হচ্ছে না। বিয়ের আগে মাথায় তুলে রাখতে ওরে। হয়তো তোমাদের জন্য সাহস পাচ্ছে। সকাল থেকে তোমাদের কাণ্ড দেখে যাচ্ছে আমি। এদিকে আমার কি অবস্থা কেউ খেয়াল করেই দেখছে না। আমি কি মানুষ না? তোর এসব হুমকি ধুমকি আমরা কেউ ভয় পাইনি। কড়া ভাষায় কথাগুলো বলার পরেও আম্মু এটাই বলল। বলেই সবাই সবার মতো খাওয়া শুরু করলো। যা, শেষ অবধি নিজের বাসায় ইজ্জতটাও হারালাম। ফোনটা পকেটে নিয়ে বের হয়ে গেলাম আমি। কল দিলাম রনিকে। হ্যালো রিয়াজ, বল। তুই কই বন্ধু? আমার জীবন তো শেষ হয়ে গেল রে। কি হয়েছে আবার? বন্ধু ভূত পিছু নিয়েছে আমার। ও মারে, কেউ আমার হাসি থামা। শালা, ভূত বলে কিছু আছে নাকি? শেষমেশ তুইও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল, ভূত তোর কি সর্বনাশ করেছে? ভূত করেনি, বরং আমি ভূতের সাথে রাতে ওটা করেছি। বুঝলাম না, কল দিয়ে এত মজার মজার জোকস শোনাচ্ছিস কেন? সেই হচ্ছে বন্ধু। তুই বেটা ফোন রাখ। কলটা কেটে দিলাম। কেউ বিশ্বাসই করছে না। না, আমি কবিরাজের কাছে যাব। আমার বাসা থেকে মাত্র 1.5 কিলো দূরে একটা কবিরাজের দোকান আছে। সবসময় আসা যাওয়ার চোখে পড়ে। ওনার কাছে গিয়ে দেখে যদি কোনো সহযোগিতা পাই, একটা রিক্সা নিয়ে রওনা দিলাম কবিরাজের কাছে। প্রায় 20 মিনিট পর ওনার দোকানের সামনে পৌঁছায়। রিক্সা ভাড়া দিয়ে দোকানে প্রবেশ করে তখন কবিরাজ মন্টু মেয়ে বলল, দাঁড়া,
আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। উনি আমার দিকে নিচে হেঁটে হেঁটে আসলো, হাতে একটা অদ্ভুত লাঠি আর মাথায় সাদা লম্বা চুল, গায়ে পাঞ্জাবি এবং মুখ ভর্তি দাড়ি। ওনাকে দেখেই ভয় পাচ্ছে আমি। উনি আমার কাছে এসে বলল, এই ভূত, রাতে ওর সাথে লুতুপুতু করেছিস, দিনেও অন্যের চেহারায় তাকে দেখতে পাস, তাই না? হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, আমাকে বাঁচান। কেউ বিশ্বাসই করেন আমার কথা, একমাত্র আপনি বলার আগেই বুঝে গেলেন। পাছাড়, শোন, আমি যেভাবে বলবো ওইভাবেই করবি। হ্যাঁ বলুন। বাসায় যাবি, অপেক্ষা করবি পিশাচটার জন্য, তাকে মনে মনে ডাকবি। সে আর তাজকের চেহারা নাই, তার নিজের আসল চেহারা নিয়ে তোর সামনে আসবে। তুইও তার সাথে হেসে হেসে কথা বলবি। ওর কাছে যাবি, কোনোভাবে ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে পকেটে রাখবি, কাজ হয়ে যাবে। চুলটা আমার কাছে আগামীকাল নিয়ে আসবি। আমি পিশাচটাকে বন্দি করে ফেলবো। হুজুর, যদি বলে আবার উল্টাপাল্টা কিছু করার জন্য? তো করবি, তাকে কোনোভাবে রাগানো যাবে না। হ্যাঁ তা ঠিক, অবশ্যই আমার ভালো লেগেছে গতকাল। এসব বললে হবে না, পিশাচটা কিন্তু অনেক শক্তিশালী, ওর মায়ায় পড়িস না, নিজেকে কন্ট্রোল রাখবি। আচ্ছা হুজুর। এই নে, এই তাবিজটা পকেটে রাখ। যদি দেখিস পিশাচটা তোকে মেরে ফেলার চেষ্টা করে, তবে তাবিজটা ওর কপালে চেপে ধরবি। এতে কি হবে? সে যন্ত্রণা সহ্য করতে পারবে না, তৎক্ষণাৎ পালিয়ে যাবে। অন্তত এই যন্ত্রণা তার 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টার মধ্যে সে তোর কাছে আসতে পারবে না। ততক্ষণে আমি একটা সমাধান দিব। তবে সে তোকে মারতে চাইলে তুই তাবিজ ব্যবহার করবি। আর যদি দেখিস সে ভালো ব্যবহার করছে, তবে ও চুল একটা নেওয়ার চেষ্টা করবি। আচ্ছা। তুই তাহলে যা এখন, আজ রাত 12টার পরে তাকে স্মরণ করবি। মন্টু হুজুরকে বিদায় দিয়ে বের হয়ে এলাম। যাক, অবশেষে একটা উপায় পাওয়া গেল। বাসে এসে দেখে তাসকিয়া নেই, অর্থাৎ চলে গেছে। আব্বু অফিসে আর আম্মু টিভিতে সিরিয়াল দেখছে। আমার থেকে আম্মু তাকেই নাক বাঁকা করে আবার টিভিতে মন দিল। আমিও পাছা বাঁকা করে রুমে চলে এলাম। সারাদিন অপেক্ষা করার পর সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তাসকিয়ার কল আসে ফোনে। আমি রিসিভ করতেই তাসকিয়া বলল, কি করো? কি করব, বাড়িতে তো আমার ইজ্জত ডুবিয়ে গেলে। ঠিকই তো, তুমি উল্টো কাজ করো কেন? কি করেছি আমি? তোর গায়ে ভূত ভর করেছিল, তুই সেটা জানিস না। আমি নিজের চোখে দেখেছি। এই ব্যাপারেই একটা কথা ছিল। কি কথা? তুমি যখন জ্ঞান হারিয়েছ, তখন তোমার বাম পাশের ফ্লোরে একটা পায়ের ছাপ দেখি আমি, যেটা হেঁটে হেঁটে জানলা অবধি গিয়ে উধাও হয়ে যায়। আমি শুধু পায়ের ছাপ দেখতে পাচ্ছিলাম, অন্য কোনো কিছু দেখিনি। এবার দেখলে তো ওটা ভূত ছিল, কিন্তু আমাকে আগে বলনি কেন? আমার ভয় করছিল। যাক, আমার লক্ষ্মী সোনাটা যে সত্যটা জেনেছে, এইটাই বেশি। আচ্ছা শোনো, কাল বাসায় এসো, তোমায় একটা ঘটনা বলবো। কিসের ঘটনা? বাড়িতে এলেই বলবো। আচ্ছা বাবা, আসবো। খেয়েছো? এরপর ওর সাথে প্রেমালাপ শুরু করি। বক বক করতে করতে রাত 10টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে 11টা বাজে। বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। 11:30 বেজে গেছে, প্রায় 12টা বাজবে এখন। আমি মিশনে যাই। রুমে গিয়ে বিছানা বসে মনে মনে ভূতটাকে কল্পনা করতে লাগলাম। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। রুমটা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। আমি চোখ খুলে তাকাই, দেখি জানলা দিয়ে একটা সাদা ধোঁয়া আমার রুমে প্রবেশ করলো। আমার হাঁটু কাঁপছে, ভয়ে তাকিয়ে আছে। দেখলাম সাদা আলোটা ফ্লোরের উপরে এসে দাঁড়িয়ে যায়। হঠাৎ সেখান থেকে একটা মেয়ে ভাসমান হয়। আমি মেয়েটার পিছন থেকে দেখছি, উল্টো থেকে মুখ করে দাঁড়িয়ে আছে সে। চুলগুলো পুরো ফ্লোর অব্দি নেমেছে। পেছন থেকে চুল ছাড়া আমি মেয়েটার কিচ্ছু দেখতে পারছি না। মেয়েটা ধীরে ধীরে পিছু ফিরতে লাগলো। আমি শুধু ভাবছি ওর মুখটা কতটা ভয়ঙ্কর হতে পারে। মেয়েটা ঘুরে অবশেষে তার মুখটা দেখালো আমাকে। আমার জীবনে আমি এরকম একটা সুন্দর মেয়েকে দেখিনি। আমি বিশ্বাসই করতে পারছি না এটা কোনো পিশাচ। ওর মায়া ভরা টান টান চোখ, চোখের চারপাশে কালো গাঢ় কাজল, মনোমুগ্ধ করার মতো। ওর চুল সত্যি অবিশ্বাস্য। এত সুন্দর ঘন ঘন চুল কখনো দেখিনি। সামান্য বাতাসের চুলগুলো এমনভাবে হেলছে যেন বাতাস ছাড়ায় চুলগুলো উড়াউড়ি করে বেড়াচ্ছে।
ওর ঠোঁটের প্রশংসা করার মতো নয়, কারণ এই ঠোঁটের ব্যাখ্যা করার মতো শব্দ তৈরি করতে আমাকে আরো 7 বার জন্ম নিতে হবে। আর ওর ফিগার, সেটা আর আমি বলছি না, আপনি বুঝে নিন। কারণ এমন ফিগার নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ার সামনে এলে আমি নিশ্চিত এই মেয়েকে বিশ্ব সুন্দরী বলে গণ্য করা হবে। আমি হারিয়ে গেছি ওর রূপের দরিয়ায়, আমি ডুবে গেছি তার আখিয়া ধারে, আমি ভেসে গেছি তার নাভি তলে। হঠাৎ আমার কল্পনাকে নাড়া দিয়ে পিশাচটা বলল, আমাকে কেমন লাগছে? তুমি সেই নারী যার রূপে হেসে প্রাণ দিবে হাজার পুরুষ। তুমি সেই নারী যার একটি শব্দের যুদ্ধে মেতে উঠবে কোটি যুবক। তোমার তুলনা হয় না, তোমার তুলনা তুমি নিজে। আমি তোমাকে স্পর্শ না করেও দেখে দেখে কাটিয়ে দিতে পারবো আজীবন। সত্যি তোমার তুলনা হয় না। আমার কথায় সে মুচকে হাসল, হেসে তার চুলগুলো একটা ছাড়া দিল। সাথে সাথে পুরো রুমে একটা মায়াবী সুগন্ধ ছড়িয়ে পড়ে। এর চুলের মাঝে এমন কি আছে যে একজন সুস্থ ব্যক্তিকে মাতাল করে দিতে পারে? তার প্রেমে মাতাল। সম্মানিত পাঠক শ্রোতা, এতক্ষণ রিয়াজের মুখে শুনলেন পুরো ঘটনা। চলুন এইবার আমি লেখক আপনাদের বাকি ঘটনা বলি, কারণ ক্যারেক্টার সবগুলোই এখন ব্যস্ত, শুধুমাত্র আমি আছি ঘটনা বলার জন্য। চলুন শুরু করি। রিয়াজ পিশাচকে দেখে এক প্রকার বশ হয়ে যায়। পিশাচ তার আসল রূপ দেখিয়ে মুহূর্তেই ঘায়েল করে দেয় রিয়াজের হাজারো বিভ্রান্তি। পিশাচটা ধীরে ধীরে রিয়াজের দিকে এগিয়ে আসে। রিয়াজ মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পিশাচের দিকে। পিশাচটা রিয়াজের বিছানায় শুধু একটা পা তুলে দেয়। রিয়াজ সাথে সাথে মাথা নিচু করে পিশাচটার পায়ে চুম্বন দিতে শুরু করে। কুকুরের মতো আচরণ করে যাচ্ছে সে। পিশাচটা যখন রিয়াজের মাথায় হাত রাখে, রিয়াজ তাড়াহুড়ো করে গেঞ্জি আর প্যান্ট খুলে বিছানায় শুয়ে পড়ে। পিশাচটাও চট করে তার গায়ের শাড়িটা ফেলে দেয়। রিয়াজ আরো বেশি মুগ্ধ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে পিশাচ তার সব কাপড় খুলে ফেলে দেয়। কিছুক্ষণ পর পিশাচটা ধীরে ধীরে রিয়াজের কোমরের উপর বসে। তারপর রিয়াজের গলায় হাত দিয়ে পিশাচটা রিয়াজকে চুমু দিতে লাগলো। রিয়াজ নিজের 2 হাত তুলে সোজা পিশাচের স্তনে স্পর্শ করে বসে। আর কিছুক্ষণ যাওয়ার পর পিশাচটা রিয়াজের গোপন অঙ্গ তার মাঝে বিলিয়ে দেয়। চাঁদটা ডুবে গেছে, রুমটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তার মাঝে মিলন চলছে একটা পিশাচ মানুষের। সকাল 8টা। ভোর করে উঠলেও তাজকিয়া বাসায় রিয়াজের জন্য পিঠা বানাতে বসে, যেগুলো বানাতে বানাতে 8টা বেজে গেল। গতকাল রিয়াজকে প্রচুর টর্চার করেছে, আজ আর তা করবে না, কারণ রিয়াজের মা সহই সেদিন প্ল্যান করেছে রিয়াজকে টর্চার করবে। শীতকাল, গরম গরম পিঠা তৈরি করে তাজকিয়া রিয়াজদের বাসায় আসে। ততক্ষণে 9টা বেজে গেল। রিয়াজের আম্মু দরজা খুলেই দেখে তাজকিয়া। উনি পিঠার বক্সটা হাতে নেয়। তারপর তাজকিয়া বলল, আন্টি রিয়াজ কোথায়? ঘুমাচ্ছে এখনো? কেন, আজকে ও টর্চার করবে নাকি আমার ছেলেটাকে? তবে যদি বলো কাল অনেক মজা পেয়েছি। না, আজকে আর জ্বালাবো না, কাল প্রচুর বিরক্ত হয়েছে। তাও ঠিক। আচ্ছা যাও, উপরের ঘরে আছে, ঘুমাচ্ছে এখনো, পিটিয়ে তুলবা, ঠিক আছে? ওকে আন্টি। তাজকিয়া নাচতে নাচতে রিয়াজের রুমের দিকে যায়। দরজার সামনে গিয়ে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মনে মনে তাজকিয়া অবাক হয়। রিয়াজ তো দরজা লক করা ছাড়া ঘুমায় না কখনো। যাই হোক, ভুলে গেছে হয়তো ভেবেই তাজকিয়া রুমে ঢোকে। প্রচন্ড রকমের একটা বিশ্রী গন্ধ পায় তাজকিয়া, প্রায় বমি করার মতো। তাজকিয়া রিয়াজের দিকে তাকিয়ে দেখে রিয়াজ উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে আছে, তাও আবার হাত পা ছড়িয়ে দিয়ে। তাজকিয়া হুট করে আবার পিছনে এসে দরজা বন্ধ করে দেয়। বেকুব হয়ে যায় তাজকিয়া, রিয়াজ এমনভাবে শুয়ে আছে কেন? তাজকিয়া দৌড়ে রিয়াজের কাছে যায়, রিয়াজের পাশে বসে। এরপর গাল ধরে রিয়াজকে ডাকাডাকি শুরু করে। রিয়াজ গভীর ঘুমে ঘুমিয়ে আছে। ডাকাডাকির কারণে হুট করে রিয়াজ লাফিয়ে ওঠে, দেখে তাজকিয়া বসে আছে পাশে। রিয়াজ আচমকা রেগে গিয়ে তাজকিয়াকে জোরে একটা চড় মারে। তৎক্ষণাৎ তাজকিয়া বেড থেকে ফ্লোরে পড়ে যায়। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে তাজকিয়ার। রিয়াজ উলঙ্গ অবস্থায় বিছানা থেকে নেমে প্যান্ট পরে নেয়। তাজকিয়ার দিকে তাকাচ্ছেও না। তাজকিয়া ফ্লোর থেকে উঠে কান্না করতে করতে আবার রিয়াজের কাছে গিয়ে বলল, কি হয়েছে সোনা তোমার? এমন করতেছো কেন?
রিয়াজ এইবার তাজকিয়াকে এমন জোরে এক ধমক দেয়, তাজকিয়া নেমে সেই ভয়ে জমে বরফ হয়ে যায়। এদিকে রিয়াজের বাবা মা দৌড়ে আসে, বাহির থেকে দরজা পেটাচ্ছে ওরা। তাজকিয়া দৌড়ে দরজা খুলতে যাবে, তখনই রিয়াজ তাজকিয়ার চুলের মুঠি ধরে জোরে ফ্লোরে আছাড় মেরে দেয়। ফ্লোরে সজোরে আছাড় খাওয়ায় তাজকিয়ার মাথা কিছুটা ফেটে যায়, রক্ত বের হয়ে ফ্লোর যেন ভেসে যাচ্ছে। অন্যদিকে রিয়াজের মা বাবা বাহির থেকে দরজা পিটিয়েই যাচ্ছে। রিয়াজ দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। রিয়াজের মা বাবা তাজকিয়াকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে দেখে অবাক হয়ে যায়। রিয়াজের মুখে যেন কালবৈশাখীর ঝড় দেখা যাচ্ছে, পুরো মুখ রাগে কালো হয়ে আছে। রিয়াজের মা দৌড়ে তাজকিয়ার কাছে আসে, এদিকে রিয়াজ কেঞ্চিটা হাতে নিয়ে পড়ে নেয়, এরপর রুম থেকে বের হয়ে যায়। রিয়াজের বাবা তাজকিয়াকে কোলে নিয়ে বের হয়ে আসছে। রিয়াজের মা রিয়াজের এমন আচরণ দেখে অবাকই হচ্ছে। তাজকিয়া বেহুশ হয়ে যায়। হসপিটালে নেওয়ার জন্য সবাই তাড়াহুড়ো করলেও রিয়াজ নিচে এসে সোফায় বসে টিভি অন করে দেয়। অদ্ভুত সব কাণ্ড রিয়াজের মায়ের সহ্য হয়নি। তাজকিয়াকে নিয়ে রিয়াজের বাবা বাসা থেকে বের হয়ে গেছে, পাশের গলিতেই হসপিটাল আছে। এদিকে রিয়াজের মা রিয়াজকে বলে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে তোর? তাজকিয়াকে এমনভাবে মারলি কেন? বের হয়ে যা আমার বাসা থেকে। রিয়াজের মা কথাটা শেষ না করতেই রিয়াজ হাতে থাকা রিমোট ছুঁড়ে মারে ওর মায়ের দিকে। কপাল ফেটে যায় ওনারও। রিয়াজের মা ব্যথার থেকে বেশি কষ্ট পাচ্ছে। রিয়াজ শেষমেশ ওর মাকে আঘাত করলো, এইটাও সহ্য হয়নি ওনার। উনি আর কিছু না বলে সোজা বের হয়ে যায়, রওনা দেয় হসপিটালের দিকে। তাজকিয়াকে আগে সুস্থ করতে হবে। ঘটনা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে রিয়াজ না করছে কাউকে পরোয়া, আর না পাচ্ছে ভয়। ওর মাঝে কি সেই পিশাচ অবস্থান করছে, নাকি আলাদা কোনো মায়া চালিয়ে দিচ্ছে? রিয়াজ এখন আর নিজের কন্ট্রোলে নেই, কিন্তু প্রশ্ন এক জায়গায়, পিশাচটা এমন কেন করছে? রিয়াজকেই বা কেন? রহস্য, প্রতিটি স্টেপে রহস্য রয়েছে, যার সমাধান কারো জানা নেই, কারণ না। এদিকে তাজকিয়ার জ্ঞান ফেরে, ডক্টর ব্যান্ডেজ করে দেয় তাজকিয়াকে, সাথে রিয়াজের মাকেও। ভয়ে ওরা আর নিজেদের বাড়ি ফেরেনি, তিনজন মিলেই চলে যায় তাজকিয়াদের বাসায়। তাজকিয়ার বাসায় এই নিয়ে সমালোচনাও শুরু হয়, কারণ তাজকিয়া আগেই বুঝতে পেরেছে অলৌকিক কোনো শক্তির হাত আছে। আজকের ঘটনার পর নিশ্চিত হয় সে, এখন আর কারো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না। সবাই বুঝে গেছে রিয়াজের শরীরে ভূত প্রবেশ করেছে। চিন্তিত পুরো পরিবার। তাজকিয়ার মা বাবা আর রিয়াজের মা বাবা দুই পরিবারই হতাশ। এর সমাধানটা কি? তখনই রিয়াজের বাবা হোসেন সাহেব বলে উঠলেন, সামনে তো মন্টু কবিরাজের দোকান আছে, আমরা কি ওনার কাছে যাব? হয়তো কোনো সমাধান উনি দেবেন। হোসেন সাহেবের কথায় সবাই সম্মতি জানালো, সাথে সাথেই সবাই বের হয়ে যায়। রিয়াজের বাসা থেকে মন্টু কবিরাজের দোকান 1.5 কিলোমিটার হলেও তাজকিয়ার বাসা থেকে মাত্র 6 মিনিট লাগে। রাস্তায় নেমে পড়ে পুরো পরিবার, সবার চোখে কান্নার ভাব। কেউ কাঁদছে কষ্টে, কেউ কাঁদছে ভয়ে, কারণ রিয়াজের কিছু হলে দুই পরিবারই ভেঙে যাবে। আর এই পরিবার আজ থেকে নয়, গত 9 বছর যাবৎ মিলেমিশে আছে। সম্পর্ক শক্ত করার জন্যেই তাজকিয়ার সাথে রিয়াজের বিয়ে ঠিক করেন, কিন্তু এরই মাঝে নেমে এলো এক দমকা হাওয়া, যা উড়িয়ে নিয়ে যাচ্ছে সকল খুশির সাম্রাজ্য। মন্টু কবিরাজের দোকানের সামনে আসার পর সবাই দেখতে পায় প্রায় 200 মানুষ সিরিয়াল ধরে আছে। এত কাস্টমার তো কখনো হয় না। আবার খেয়াল করলে দেখা যায় কারো হাতে ব্যান্ডেজ, কারো পায়ে, আবার কারো মাথায়। সবার চোখে অশ্রুপাত, মনে হচ্ছে একই সমস্যায় সবাই পড়েছে। হোসেন সাহেব একজনকে এর কারণ জিজ্ঞেস করলো। উনি কাঁদতে কাঁদতে বলল, সাহেব, আমগো বহুত বিপদ হইয়া গেছে। আমার পোলায় আমারে মাইরা দেহেন মাথা ফাড়াই দিছে, আমার মায়ারে ছুরি দিয়া কোপাইয়া খুন কইরা ফেলছে, আমার বউরে লাথি মাইরা ফালাই দিছে। আমার পোলায় বহুত ভালা, ওর গায়ে ভূত ঢুইকা গেছে। এখন কবিরাজের কাছে আইলাম, কিন্তু কবিরাজ সকাল 8টায় সবাইরে কইল হেউ নাকি একটা তাবিজ বানাইতাছে। সবাইরে সিরিয়াল ধরতে কইল। বেইন্না তো আমরা 16 জন আছিলাম। এরপর একই সমস্যা লইয়া বাকিরাও আইল। লোকটা কথাগুলো বলে নিজের কপালে নিজেই থাপ্পড় দিতে থাকে আর কান্না শুরু করে।
ওনার কথা শুনে সবাই কান্না থামাতে পারেনি, সবার চোখে পানি। কিন্তু কি করার, একই পথের পথিক সবাই। কবিরাজ মন্টুর অপেক্ষায় সিরিয়াল ধরে বিকেলে ঘন ঘন হয়ে গেল, অথচ মন্টু কবিরাজের কোনো ডাক আসেনি। অবশেষে রিয়াজের বাবা কিছুটা ক্ষিপ্ত হয়ে যায়। উনি সিরিয়াল থেকে বের হয়ে দোকানের দিকে হাঁটা শুরু করে। সবাই চিল্লাচিল্লি করছে, কারো কথায় কান দেয়নি উনি। সোজা গিয়ে মন্টু কবিরাজের দোকানের দরজায় সজোরে লাথি মারে, আর দরজা ভেঙে পড়ে যায় নিচে। এরপর যা দেখলো তা সবার জন্য একটা বড়সড় ধাক্কা হয়ে প্রকাশ পায়। কবিরাজ মন্টুর মাথা আলাদা, পা আলাদা, হাত আলাদা হয়ে আছে, যেন কেউ কুচি কুচি করে ওনাকে কেটে ফেলে গেছে। ওনার এই অবস্থা দেখে দোকানের সামনে আবার কান্নার আওয়াজ ওঠে। শেষ যে উছিলা ছিল সেটাও হারালো সবাই। কিন্তু লক্ষ্য করার মতো একটা বিষয় হচ্ছে, রক্ত দিয়ে মাটিতে লেখা ছিল 7, অর্থাৎ 7টার সময়টাকে ইঙ্গিত করে কিছু একটা বলা হয়েছে। সবাই আবার আরো একটি আতঙ্কে দিকবিদিক হয়ে গেল। এই 7টা কবেকার? আজ সন্ধ্যা 7টা নাকি কাল সকালের? আর কি হবে 7টায়? কোনো বড়সড় ঝড় আসবে? শেষমেশ আর কোনো উপায় না পেয়ে সবাই মাঠে বসে পড়ে। জীবনের মায়া ছেড়ে দিয়েছে কয়েকজন। একজন বসা থেকে হুট করে উঠেই বলল, আমার আর কি বাকি আছে, পুরো পরিবার হারালাম। 7টায় হয়তো সেই অশরীরীর হাতে আমাকেও মরতে হবে। তার চেয়ে বরং এখনই মরে যাই, অন্তত কষ্ট পেয়ে মরতে হবে না। বলেই উনি রাস্তা থেকে একটা লোহা নিয়ে নিজের গলায় নিজেই ঢুকিয়ে দেয়। চিটচিট করে রক্ত উড়ে পড়ে কয়েকজনের মুখে। সবাই চিল্লাচিল্লি করে ওনাকে থামাতে চেয়েছে, কিন্তু তার আগেই মারা যান উনি। তার এই কাণ্ড দেখে আরো 2 জন দৌড়ে গিয়ে দেওয়ালের সাথে তাজকিয়ার ভিতর এমন শক্তি এসেছে কোথা থেকে? নাকি পূর্বের কোনো ঘটনার সংমিশ্রণ আছে এসবে? এখন কি বা হতে যাচ্ছে? কি হবে? ঘটনা কি শেষ নাকি মাত্র শুরু? রহস্যের মায়াজালে সবই আটকে গেছে। সব রহস্য উদ্ঘাটন হবে কি? যুবক ছেলেগুলো চিৎকার দিয়ে যাচ্ছে ভয়ঙ্করভাবে। আবার আসে একটা দমকা বাতাস, শুরু হয় আবার ঝড়। বাতাসের গতি মাত্রাধিক। সবাই আবার জানালায় চোখ রাখতেই দেখে একটা যুবকও রাস্তায় নেই। বাতাস আবার ঠান্ডা হয়ে গেল। এ যেন স্বপ্নের মতো এক সময়, যে যার ঘরে শান্ত নেই, সবাই আতঙ্কিত হয়ে আছে। রেয়াজের মা বাবা সহ তাজকিয়ার বাবা আরো বেশি চিন্তায়। রেয়াজ আর তাজকিয়ার হঠাৎ রূপ বদলে গেল কিভাবে? জানালার পাশে বসে বসেই রাতটা পার করে দেয় সবাই। সারা রাত কারো চোখে বিন্দু পরিমাণে ঘুম নেই। সকালে সূর্যাস্ত উকি দেওয়ার পর আবার সবাই যে যার বাসা থেকে বের হয়। ধীরে ধীরে সেই মাঠে সবাই আবার একত্রিত হয়। হোসেন সাহেব সবার উদ্দেশ্যে বলে উঠলেন, এ ছিল আপনাদের স্লোগান? একটা মানুষও বের হয়নি কাল ভয়ে। আমরা এমন কেন? ভাগ্যিস আমার ছেলে আর ছেলের বউ পুরো সিনটা বদলে দিয়েছে, নয়তো কাল সবাই মারা যেতেন। নিজেরা একত্রিত হয়ে সমস্যা মোকাবেলা করুন। হোসেন সাহেবের কথাতে লজ্জিত হয়ে মাথা নিচু করে রাখে সবাই। আর তখনই সবার পিছন থেকে রিয়াজ বলে উঠল, তার চেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের মস্তিষ্ক। রিয়াজের কথায় পিছন ফিরে তাকায় সবাই। তাজকিয়া আর রিয়াজ একসাথে দাঁড়িয়ে আছে। রিয়াজ আর তাজকিয়া হেঁটে হেঁটে সবার সামনে আসতেছে আর বলতেছে, হ্যাঁ, মস্তিষ্ক, দেহের শক্তি আমাদের ততক্ষণ কাছে দিবে যতক্ষণ আমরা হয়রান না হব। কিন্তু মস্তিষ্ক হয়রান হয় না। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাকে জাগ্রত করা যায়। কথাগুলো বলতে বলতে দুজনেই সবার সামনে এলো। হোসেন সাহেব, তাজকিয়া আর রিয়াজ সবার সামনে দাঁড়িয়ে আছে। রিয়াজ আবার বলল, সমস্যা কখনো একা আসে না, সমাধান একটা থাকে যা আমরা দেখি না বা চোখে পড়ে না। কিন্তু ততক্ষণ আমাদের সমাধানের পিছু ছুটতে হবে যতক্ষণ আমরা তা না খুঁজে পাব। আজ আমি আপনাদের পুরো ঘটনা বলবো। কে এই অসুরে, কি তার পরিচয়, কেন সে আক্রমণ করেছে, আর যুবকদেরই বা কেন? সবাই আগ্রহ নিয়ে রিয়াজের কথায় মন দেয়। সারা রাত কারো ঘুম নেই, কিন্তু ঘটনা শোনার জন্য চোখ বড় করে তাকিয়ে আছে সবাই। রিয়াজ শুরু করে সেই রাতের ঘটনা থেকে। সেদিন রাতে পিশাচটা আমার কাছেও আসে। আমাকে যৌন মিলনে লিপ্ত হতে হয়েছে, কিন্তু কোনো কিছুই আমার ইচ্ছাকৃত নয়। যে গন্ধ পেয়ে সবাই বমি করে দিবে, সেই গন্ধটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ মনে হচ্ছিল, কারণ আমি বশীভূত ছিলাম। পরের দিন সকালে যখন আমার মোটামুটি জ্ঞান ফিরে, তাও অতি ভোরে, তখন আমি চিন্তা করতে লাগলাম যে আমি তো এমন নয়, তবে এমন হয়ে গেলাম কিভাবে?
মনে পড়ে তাবিজের কথা, কারণ এই তাবিজ পকেটে আসার পর পিশাচকে আমার ভালো লাগা শুরু হয়। এর আগে তো ভয় পেতাম, অর্থাৎ সবকিছুর পিছনে মন্টু কবিরাজের হাত। আমি নিশ্চিত হবার জন্য পকেট থেকে তাবিজটা বের করে বাসার বাইরে ফেলে দিয়েছিলাম। কিন্তু সকালটা পিশাচের আরেকটা মিশন শুরু হয়। কিছুক্ষণ বাদেই পিশাচটা আসে। গন্ধে আমার বমি আসছিল, কিন্তু গলা অবধি আসার পরে আমি গিলে ফেলি। আমি এমনভাবে পিশাচের সাথে আচরণ করেছি যেন আমি এখনো তার বশে। পিশাচ আমার হাত ধরে কি যেন পড়তে লাগলো, আর আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে আবিষ্কার করি একটা গুহায়, যেখানে এলাকার সব যুবক উপস্থিত। কিন্তু মূল কথা হচ্ছে, প্রতিটি যুবকের আচরণ স্বাভাবিক নয়, কারণ তারা পিশাচের হাতে বন্দী ও বশ হয়ে গেছে। শুধুমাত্র আমি নর্মাল ছিলাম। কাউকে বুঝতে না দিয়ে আমিও অভিনয় করে যাচ্ছিলাম। তখনই সবার সামনে হাজির হয় মন্টু কবিরাজ। সে এসে সবাইকে বলতে লাগলো, তোমরা 7টায় এই এলাকার প্রতিটি মানুষকে হত্যা করবে, ওদের রক্ত খেয়ে অসল করে দিবে। আমি জানি তোমরা পারবে, কারণ এখন তোমরা হিংস্র জানোয়ারের থেকেও বেশি ভয়ঙ্কর। কথাগুলো বলে মন্টু কবিরাজ চলে যায়। আমি ধীরে ধীরে তার পেছনেই। সব যুবক আমাকে দেখে কিছু করছে না, কারণ আমাকে মারার কোনো অনুমতি পায়নি তারা। এর মূল কারণ হচ্ছে, মন্টু কবিরাজ যেটা করতে বলবে সবাই শুধুমাত্র সেটাই করবে। আমি তার পিছনে দেখে এই গুহা থেকে অন্য গুহায় প্রবেশের রাস্তা আছে। ভেতরে গিয়ে দেখি কবিরাজ মন্টু একটা পুতুলের সামনে দাঁড়িয়ে আছে। আমি আলমারির পিছনে লুকিয়ে পড়ি। কবিরাজ মন্টু পুতুলটার বুক থেকে একটা ছুরি বের করে, আর সাথে সাথে পুতুলটা পিশাচে পরিণত হয়। অর্থাৎ এই পুতুলটাই পিশাচ, আর এই পিশাচের অস্তিত্ব তৈরি করেছে মন্টু কবিরাজ। এইবার পুরো বিষয়টা ক্লিয়ার। আমি লুকিয়ে দেখে যাচ্ছি। কবিরাজ মন্টু পিশাচকে জাগ্রত করার পর পিশাচটা কবিরাজকে বলল, হুকুম করুন মালকিন। আমি বিশ্বাস করতে পারছি না আমার জাদুবিদ্যা এতটা সফলতা পাবে। তোরও কোনো ভয় নেই। এই ছুরি ছাড়া তোকে কেউ হত্যা করতে পারবে না, অর্থাৎ তুই অমর। আর আমি তো হবই। এখন শোন, আমি নিজের জাদু দিয়ে নিজেকে খণ্ড খণ্ড করব, যাতে বাইরের লোকেরা ভাবে আমি মরে গেছি। সন্ধ্যায় তোর কাজ আছে, আগে আমি এই মিশন শেষ করে আসি। জি মালকিন। এরপর মন্টু কবিরাজ আবার পিশাচের বুকে ছুরিটা ঢুকিয়ে দেয়। পিশাচটা আবার হয়ে যায় পুতুল। আমি নোটিশ করলাম মন্টু কবিরাজ টেবিল থেকে একটা বই নিল। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে সে বইটা আবার টেবিলে রাখে। এরপর ডান দিকে গিয়ে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠেছে। আমার বুঝতে বাকি রইল না যে আমি এখন মন্টু কবিরাজের দোকানের নিচে। ভূমির নিচে তার এই সাম্রাজ্য, আর এখানেই সে করে বেড়াচ্ছে যতই শয়তানি জাদুবিদ্যা। মন্টু কবিরাজ উপরে যাওয়ার পর আমি বের হলাম। এরপর টেবিলে গিয়ে বইটা হাতে নিয়েছে। বইয়ে তার উদ্দেশ্যে মোতাবেক কিছু চিত্র, আর চিত্রের নিচে কিছু লেখা আছে। প্রতিটি পৃষ্ঠার পর তারিখ দেওয়া আছে। এই প্রথম বই লেখা শুরু হয় 2004 সাল থেকে, অর্থাৎ বহু বছর ধরে তার এই পরিকল্পনা চলে আসছে। আমি বইটা পড়া শুরু করি। সেখানে যা বুঝতে পেরেছে তা হচ্ছে, সে অমর হবে, পুরো দুনিয়ায় রাজত্ব করবে। এই পুতুলকে কাজে লাগিয়ে প্রতিটি যুবকের সেক্সুয়ালি অ্যাটাক করেছে, কারণ সেক্সুয়ালি টপিকটা যুবককে কেন প্রতিটি ছেলেকেই কাবু করতে সক্ষম। প্রতি যুবককে দিয়ে তার পরিবারে মারধর করেছে, কেউ খুন করেছে, যার মূল উদ্দেশ্য একটাই, সবাইকে হিংস্র বানানো। কিন্তু শুধু যৌন মিলনের জন্য কেউ বশ হয়নি। প্রতিটি ছেলে আমার মতো পিশাচের কবলে পড়ে মন্টু কবিরাজের কাছে এসেছিল। আর মন্টু সে একই তাবিজ সবার কাছে দিত, আর তাবিজের সাথে বিশ্বাস করার জন্য কিছু কাজ দিত, যেমন চুল নেওয়ার ব্যাপারটা। তাবিজটা তখনই জাগ্রত হয়ে বশীভূত করতে সক্ষম হতো যখন পিশাচটা তাবিজ থাকা অবস্থায় মিলনে লিপ্ত থাকত। এটি যুবকদের মস্তিষ্ক কন্ট্রোল করার শক্তি চলে যেত কবিরাজ মন্টুর কাছে। তবে ততক্ষণ সবাই বশ থাকবে যতক্ষণ তাবিজটা যুবকদের কাছে থাকবে। পিশাচটার মৃত্যু কেউ দিতে পারবে না। এই পিশাচের মৃত্যু শুধুমাত্র সে ছুরি লাগাতে হবে, যে ছুরিটা তার বুকে লাগানো। তবে ছুরিটা অন্য কোথাও ঢোকালে হবে না, বরাবর পিশাচের গলায় মারতে হবে। এতে পিশাচের শ্বাস বন্ধ হবে আর সে মারা যাবে। প্রতিটি যুবকদের দিয়ে একই গ্রামের মানুষদের হত্যা করবে মন্টু। এরপর সবার মাথার মগজ দিয়ে সে তৈরি করবে একটা তৈল, যে তৈল পান করলে 3000 বছর বেঁচে থাকবে যে কেউ, এবং সে পুরো যুবক যুবতী হয়ে যাবে। 3000 বছর পর আবার সেই তৈল পান করলে আরো 3000 বছর বাঁচবে।
কিন্তু কখনো বুড়ো হবে না। আমি বইটা অতটুকু অব্দি পড়ার পরেই ওপর থেকে কারো নামার শব্দ পাই। শেষে লেখা ছিল কি কি কারণে মন্টু শক্তি অর্জন করতে ব্যর্থ হবে, অর্থাৎ তাকে আটকানোর উপায়টা জানার আগে আমাকে লুকাতে হবে। মন্টু নিচে এসে একটি বাটি হাতে নেয়, যে বাটির মধ্যে সে হাতের ইশারায় যা করবে তা এলাকাতে হবে। অর্থাৎ কাল সন্ধ্যা যে ঝড় হয়েছিল সে ঝড় মন্টু তুলেছে, ওখানে বসে তাও আবার হাতের ইশারায়। পুরো এলাকাটি সে বাটির উপরে কন্ট্রোল করে যাচ্ছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ধরো তো খাওয়া যাবে না, তাই নিজের মস্তিষ্ককে প্রেশার দিতে লাগলাম। তখন আমার মাথায় আরেকটা বুদ্ধি আসে, এসব জাদুবিদ্যা শেখার একটা না একটা বই তো অবশ্যই আছে, সেটা বের করতে হবে। মন্টু বাটি হাতে নিয়ে ধ্যানে বসে যায়। এই সুযোগ নিয়ে আমি ধীরে ধীরে বের হই। ওনার পিছনের দিকে টেবিল, তাই টেবিলের উপর চোখ বোলাতে একটা বড় বই দেখতে পাই। সেখান থেকে আমি মাত্র 3টা মন্ত্র মুখস্থ করেছিলাম। একটা হচ্ছে যে কারো দেহে প্রবেশ করা, সেখান থেকে আমি মাত্র 3টা মন্ত্র। আরেকটা হচ্ছে বাতাসের গতিতে ছুটে যাওয়া, আর অন্যটা উড়ে যাওয়া। 4 নম্বরটা মুখস্থ করব। তখনই মন্টুর মুখ থেকে জোরে আওয়াজ বের হচ্ছিল। আমি বুঝে গেছি ধ্যান শেষের দিকে। তাড়াহুড়ো করে দৌড়ে চলে যায় অন্য গুহায়, যেখানে সব যুবক বশীভূত করা। কিছুক্ষণ পর থেকে পিশাচ আর মন্টু রুমে আসে। আমিও বাকি যুবকদের মতো ভয়ঙ্কর ভাবে গর্জন ছাড়ার চেষ্টা করে যাচ্ছিলাম। মন্টু কবিরাজ এসে সবাইকে নির্দেশ দিল গ্রামের প্রতিটি মানুষকে কামড়ে মারার জন্য, একটাও যেন না বাঁচে। আর পিশাচকে নির্দেশ দিয়েছে প্রতিটি মানুষের মাথা সংগ্রহ করে গুহায় আনার জন্য। মন্টুর কথা শুনে সব যুবকরা তাড়াহুড়ো করে গুহা থেকে বের হতে লাগলো। এই গুহা থেকে পরের গুহা, এরপর সিঁড়ি বেয়ে উপর উঠে যাচ্ছে সবাই। দলের মধ্যে আমিও মাতালের মতো হেরে যাচ্ছে। যাওয়ার সময় দল থেকে হাতটা বের করে টেবিল থেকে ছুরিটাও নিলাম। যেহেতু উপর ওঠার সময় এই জায়গা দিয়ে যেতে হয়, কবিরাজ মন্টু এখানে নিরাপত্তা রাখেনি, কারণ সে জানে সবাই তার বশীভূত। আমি ছুরিটা প্যান্টের খোঁচায় শার্টের ভিতরে রেখে দেই। এরপর দলের এলাকায় প্রবেশ করে যখন সবাই মানুষকে কামড়াতে লাগলো, তখন যদি আমি বসে থাকতাম তখন আমাকে সন্দেহ করত। আমি অপেক্ষা ছিলাম পিশাচটা কখন আসবে। সে না আসা অব্দি আমাকে অভিনয় করে যেতে হবে। বাধ্য হয়ে আমি একজনকে কামড়ে মেরে ফেলে কতটা অনিচ্ছুকভাবে অভিনয় করতে হচ্ছিল আপনারা বুঝেছেন। ঠিক তখনই পিশাচের আগমন, আর আমি সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ করে পিশাচের নখের আঁচড়ে আমার চামড়া ছেড়ে যাওয়ায় বুঝতে পারি আমার আলাদা শক্তি নেই। এই হিংস্র যুবককে নিশ্চয়ই মন্টু গায়েবের নির্দেশ করে দিবে আমাকে মারার জন্য, কিন্তু আমাকে বাঁচতে হবে। লড়াই করার মতো শক্তি আমার নেই। পেট থেকে প্রচুর রক্ত যাচ্ছে, তাই আমি আমার দেহ থেকে বের হয়ে তাসকিয়ার দেহে প্রবেশ করি, আর তাসকিয়ার আত্মাকে আমার দেহে প্রবেশ করাই। মন্ত্রটা ছিল আচনি সাজলি আমলা ভিনতে। তখন তাসকিয়া নয়, আমি ওর দেহ নিয়ে আমার বডিটাকে বাতাসের গতিতে ধরি আর উড়ে যাই। বই থেকে সে 3টা মন্ত্র কাজে লাগিয়ে বেঁচে যায়। আমি জানি মন্টু এখন চিন্তায় পড়ে যাবে, তার কাছেও বিষয়টি রহস্যজনকভাবে উপস্থাপন হবে। সে আজ রাতে প্ল্যানিং করবে, কিন্তু আমাকে আক্রমণ করবে না, সতর্ক হবে সে। এদিকে আমার বডিকে নিয়ে আমি আমাদের ছাদে যাই। ওখানে গিয়ে তাসকিয়ার দেহ ছেড়ে আবার আমার দেহে আসে। মূল কথা হচ্ছে অন্তিক্রসবজি আকাশাম ভিনছে। একদমই রিয়াজ সবার উদ্দেশ্যে কথাগুলো বলেই মন্ত্রটা উচ্চারণ করে। এই মন্ত্রের আর একটা রহস্য আছে, এই মন্ত্র পড়ার পর তারাই জ্ঞান হারাবে যারা একঘেয়ে থাকবে। রিয়াজ এখানে পুরো ঘটনা বলার পিছনে একটা রহস্য আছে, সেটা হচ্ছে সবাইকে এক মনে নিয়ে আসা। অর্থাৎ বইয়ে রিয়াজ আর একটা লাইন পড়েছিল, সেখানে লেখা ছিল এক মনে হইয়া বাচাল বন্ধ করিবে আগাল মাচাল। অর্থাৎ অনেকগুলো মস্তিষ্ক একত্রিত হয়ে যখন একটা ব্যাপারেই চিন্তা করবে, তখন এই মন্ত্র পড়লে সবাই অদৃশ্য হয়ে যাবে। পরিকল্পনা বরাবর কাজ করেছে। এরা শুধু অদৃশ্য হয়নি, নিজেদের জ্ঞানও হারিয়েছে। ততক্ষণ এরা এইভাবে অদৃশ্য হয়েই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ রিয়াজ আবার মন্ত্রটা না উচ্চারণ করবে। তবে শুধুমাত্র রিয়াজের উচ্চারণেই কাজ হবে, কারণ রিয়াজের উচ্চারণেই এরা অদৃশ্য হয়েছে। এখন এখানে সবাই অদৃশ্য শুধু রিয়াজ ছাড়া। রিয়াজের এবারের মিশন মন্টু কবিরাজকে শেষ করা আর যুবকদের উদ্ধার করা। কিন্তু কিভাবে?
কবিরাজ মন্টুর নিশ্চয়ই অনেক শক্তি। রিয়াজ মাত্র 4টে মন্ত্র জানে, কিন্তু মন্ত্র আর শক্তি বড় কথা নয়, মস্তিষ্ক হলো মূল। নিজের উপর বিশ্বাস রেখে রিয়াজ রওনা করে সেই গুহায়। মন্ত্রের সাহায্যে বাতাসের গতিতে রিয়াজ গুহায় চলে আসে। এসে দেখে মন্টু টেবিলের সামনেই দাঁড়িয়ে আছে, আর পিছনে বসে আছে সকল যুবক। রিয়াজকে দেখেই মন্টু বলল, আমি তোকে আর তোর পরিবারকে ছেড়ে দিব, চলে যা। আমিও তোকে খুন করবো না, বন্ধ করে দে সব। এটা আমার 17 বছরের সাধনা, কিভাবে বন্ধ করি? আর এতে হাজার মানুষের প্রাণ যাবে, হাজার মায়ের বুক খালি হবে, দুনিয়াতে শয়তানের রাত চলবে, মনুষ্যত্ব মরে যাবে। আমি কিভাবে ছেড়ে দেই? তুই আমার রাগ তুলছিস? তুই মরার জন্য অন্যায় করছিস। আমাকে কে মারবে? তুই? দেখ তো, যে 3টা মন্ত্র শিখেছিস ওগুলো কাজ করে কিনা। রিয়াজ কিছুটা অবাক হয়। মন্ত্র উচ্চারণ করেই দৌড় দিতে চাইল, কিন্তু সাধারণ হয়েই দৌড় দিচ্ছিল, বাতাসের গতিতে যেতে পারছে না। অর্থাৎ মন্টু কবিরাজ শক্তি নষ্ট করে দিয়েছে। মন্টু হাসতে হাসতে আবার বলল, তুই কি ভেবেছিস আমার তৈরি করা মন্ত্র দিয়ে আমাকেই মারবি? দেখ এবার তোর মৃত্যু কিভাবে হয়। তখনই সব যুবক ভয়ঙ্কর গর্জন ছেড়ে রিয়াজের দিকে এগিয়ে আসতে লাগল। রিয়াজ দৌড়ে গুহার পাশ থেকে মন্টুর লাঠিটা হাতে নেয়। একজন উড়ে রিয়াজের দিকে আসা মাত্রই রিয়াজ তাকে সজোরে আঘাত করে, আর সে উড়ে পড়ে অন্য জায়গায়। রিয়াজ লাঠি দিয়ে কয়েকজনকে আঘাত করার পর হঠাৎ আরেকটা এসে রিয়াজের ঘাড়ে কামড় বসায়। রিয়াজ পড়ে যায় নিচে। রিয়াজের উপর একটা একটা করে সবাই ঝাঁপিয়ে পড়ে, কামড়াতে শুরু করে সবাই রিয়াজকে। রিয়াজ যন্ত্রণায় জোরে এক চিৎকার দেয়, কিন্তু লাভ হয়নি। ওরা হিংস্র প্রাণীর মতো রিয়াজকে কামড়াচ্ছে। একজন হঠাৎ করে রিয়াজের হাতে কামড় বসিয়ে রগ আর হাড্ডি সহ টেনে বের করে ফেলে। রক্ত বের হয়ে ভেসে যায়। রিয়াজ একসাথে এতজনের কামড় খেয়ে নিস্তেজ হয়ে গেল। রিয়াজের পেটে কিছু নেই, পেটের ঝুলি সহ বের করে ফেলেছে কামড়ে। ওরা রিয়াজের পেটে হাত ঢুকিয়ে মাংস টেনে টেনে বের করে খাচ্ছে। হুট করে আরেকজন রিয়াজের ঘাড়ে পা রেখে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। শরীর থেকে হয়ে যায় মাথা আলাদা। মাথাটাকে দুজন মিলে খেতে লাগলো। আরেকজন পা ধরে টেনে নিয়ে যায়। রিয়াজের পা কামড়ে খাচ্ছে আরো 4 জন মিলে। এইভাবে শরীরের প্রতিটি অঙ্গ ছেড়ে হিংস্র যুবকরা দল বেঁধে খাচ্ছে। মন্টু কবিরাজ অট্টহাসিতে মেতে ওঠে, কিন্তু হঠাৎ বোকা মন্টু, রসের খালে রিয়াজের থেকে তুই একদম পিছনে। বলেই রিয়াজ সিঁড়ি থেকে লাফ মেরে মন্টুর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। মন্টু ছুরির আঘাত খেয়ে অদৃশ্য হয়ে গেল। রিয়াজ দৌড়ে সিঁড়ি পেয়ে উপরে ওঠে, দেখে মাঠে মন্টু গলা ধরে কাতরাচ্ছে। রিয়াজ আবার দৌড়ে গিয়ে মন্টুর একটা হাত কেটে ফেলে। হাতের ইশারায় মন্টু জাদু করে। এখন ইশারা দিতে না পারায় মন্টুর জাদু শক্তি ক্ষয় হতে লাগলো। রিয়াজ এইবার মন্টুর একটা পা কেটে ফেলে। মন্টু মাটিতে পড়ে ধরপড় করতে লাগলো। রিয়াজ মন্টুর বুকের কাছে গিয়ে বলল, অশুভর প্রতীক শুভ শক্তির পায়ের কাছে এলো শেষমেশ। এখন আমি তোকে এত সহজে মারব না। যাদের কলিজা আঘাত দিয়েছিস তাদের হাতেই মরবি তুই। মন্ত্র পড়ি, অন্দিক সবুজি আগোয়া ভিঞ্চিং চুংরি। সাথে সাথেই মাঠে থাকা অদৃশ্য সব মানুষ ঠিক হয়ে যায়। রিয়াজ তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায়। এরপর সবার উদ্দেশ্যে বলল, কেউ তো নিজের ছেলেকে হারালেন, কেউ নিজের স্ত্রীকে হারালেন, কেউ হারিয়েছেন মাত্র 2-3 বছরের বাচ্চাকে, কেউ হারিয়েছেন নাতিদের, কেউ হারিয়েছেন নিজের মেয়েকে। আপনাদের বুক খালি করে সে আপন ব্যক্তিদের কেড়ে নিয়েছে এই শয়তান। রিয়াজের কথায় চোখ লাল হয়ে গেছে সবার। টলমল করে পানি ঝরছে সবার চোখ থেকে। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সবার। রিয়াজ আবার চিৎকার দিয়ে বলল, প্রতিটি মানুষকে খুন তো করেছে, তবে ভয়ানক কষ্ট মৃত্যু। তারা তো মরে গেছে, আপনারা কি প্রতিশোধ নেবেন না? সবাই এক স্বরে চিৎকার মেরে বলল, এই শয়তানের যন্ত্রণাদায়ক শাস্তি চাই আমরা। রিয়াজ সাথে সাথেই বলল, তো দাঁড়িয়েছেন কেন? পাথর ছুটতে থাকুন এই শয়তানের দেহে, যন্ত্রণাদায়ক মৃত্যু দিন। বলেই রিয়াজ সরে যায়। সবাই পাথর নিয়ে যার যত শক্তি আছে নিক্ষেপ করতে লাগলো। পাথরের আঘাত পেতে পেতে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করে মন্টু কবিরাজ। 13 দিন পর আজ রিয়াজ আর তাজকিয়ার বাসর রাত। আমি বলবো না ঘুমটা খোলো, তুমি সবগুলি খোলো। আর তর্স হয়েছে না আমার। সব হবে, দাঁড়াও। কিন্তু রিয়াজ, আমার একটা প্রশ্ন আছে। বাসরতে বলে কিছু প্রশ্ন? আচ্ছা করো।
এই শয়তানটা যখন হিংস্র যুবক দিয়ে তোমার দেহ ছিঁড়ে খাচ্ছিল তখন তুমি সিঁড়ি থেকে এলে কিভাবে? ও মা, তুমি কিভাবে জানো এটা? আচ্ছা বলছে, সেদিন আমি জানি মন্টু আমার শক্তি কেড়ে নেবে, কারণ মন্ত্রগুলো তো ওর নিজের বানানো। তাছাড়া আমার থেকে তার শক্তি বেশি, মস্তিষ্ককে কাছে লাগাতে হবে। তাই আমি গুহায় নামার আগে উপরে একটা লাশের গায়ে আমার শক্তি দিয়ে ফেলি। লাশকে হুবহু আমার চেহারার মতো বানিয়ে ফেলি। শুধু আত্মা নয়, চেহারাও বদলে ফেলি এই মন্ত্রে। তবে যদি আমি চাই, সিম্পল, সে লাশকে গুহায় প্রবেশ করায়। লাশটা তখন আমার কন্ট্রোলে, আর ভিতরে আত্মা আমার, কিন্তু দেহ আমার নয়। মন্টু শক্তি কেড়ে নিলেও আমি আসল রূপ ফিরে পাবো না, অর্থাৎ সেই লাশের গায়ে আমার আত্মা আটকে যাবে। কিন্তু বোকা মন্টু যখন আমার দ্বিতীয় দেহটাকে হিংস্র যুবকদের দিয়ে খাওয়াচ্ছিল, তখন বডিটা নিস্তেজ হয়ে যায় আর আত্মা অটোমেটিক আমার গায়ে চলে আসে। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি আবার গেলাম আর চোখের পলকে সিন পাল্টে দিলাম। যদি সে দেহটাকে না মারতো? তবে আমার আত্মা সেখানে আটকে যেত, আমি আর আমার আসল দেহ কখনো পেতাম না। এত বড় রিস্ক কিন্তু নিতে হতো, অন্য পথ আর ছিল না। তুমি এত কিছু জেনেছো কিভাবে? আর পাগলে, গল্পে বলেছে 4টা মন্ত্র মুখস্থ করেছে, কিন্তু আমি মূলত যে মন্ত্র পড়েছে সবগুলো ব্যবহার করে নিয়েছে। মাঠে লোকেদের সামনে এত কথা বলার সময় কই? লোকদের অদৃশ্য করেছিলে কেন? তুমি কি আজ প্রশ্ন করে যাবে? এদিকে ইঁদুর নড়াচড়া করছে আমার। এটাই লাস্ট, বলো না। রহস্য, বলো না। রহস্য, সবই রহস্য। বুঝেছি, আসো কাছে। তোমার ইঁদুরকে এখন শান্ত করতেই হবে।